আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। সো আমরা আজকে আরও একটি বিষয়ের সিরিজ শুরু করছি অথবা টিউটোরিয়াল শুরু করছি। সো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিবিএ থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং নামক যে বিষয়টি আছে সেই বিষয়টির চ্যাপ্টার 3 নিয়ে আমরা আলোচনা করব। চ্যাপ্টার 3 এর নাম হচ্ছে কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস, অথবা বাংলায় যদি আমরা বলি তাহলে হচ্ছে ব্যয় আচরণের বিশ্লেষণ। সো আমরা আজকে এই ক্লাসে এই চ্যাপ্টার 3 অধ্যায়টির বেসিক নিয়ে আলোচনা করব। সো আজকের ক্লাসটি খুব অল্প সময়ের জন্য হবে, কারণ এই অধ্যায়ে বেসিক তেমন নেই বললেই চলে। অল্প দুই একটা কথা আছে, সেগুলো আমরা একটু জেনে নেব, ঠিক আছে? সো আজকে যেহেতু আমরা কস্টের বিহেভিয়ার নিয়ে আলোচনা করব, মানে হচ্ছে ব্যয়ের আচরণ নিয়ে যেহেতু আলোচনা করব, সো আমাদেরকে প্রথমে জানতে হবে যে এই অধ্যায়টাতে যে ব্যয়ের কথা উল্লেখ আছে সেই ব্যয় কয় ধরনের, ঠিক আছে? বেসিক্যালি দুই ধরনের, কিন্তু টোটাল বা মোট আমরা কয় ধরনের পাবো? তিন ধরনের। প্রথমটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট মানে হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা, দ্বিতীয়টা আমরা পাবো ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট মানে হচ্ছে স্থায়ী ব্যয়। এগুলোর ব্যাখ্যা আমরা পড়বো। সো এই পেলাম আমরা কয়টা? দুইটা। তারপরে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে সেমি ফিক্সড কস্ট। সো এই যে 3 নাম্বার যেটা পেলাম সেমি ফিক্সড কস্ট, এটা কিন্তু আলাদা কোনো কস্ট না। এই সেমি ফিক্সড কস্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে এই সেমি ফিক্সড কস্টের মধ্যে ভেরিয়েবল কস্টও থাকবে আবার ফিক্সড কস্টও থাকবে। এর মানে হচ্ছে এটা উপরের দুইটার কম্বিনেশনে তৈরি হয়, অর্থাৎ এটার মধ্যে ওই ভেরিয়েবল এবং ফিক্সড কস্ট দোনোটাই থাকে। সো এই সেমি ফিক্সড কস্টের আরও অনেকগুলো নাম হয়। এখানে খেয়াল করে দেখেন, সেমি ফিক্সড কস্ট লিখেছি আমরা, অথবা এটাকে বলা যাবে সেমি ভেরিয়েবল কস্ট, অথবা এটাকে বলা যাবে সেমি মিক্সড কস্ট, অথবা বলা যাবে টোটাল কস্ট। সো এটার মধ্যে দুইটা কস্টই থাকবে, কি কি? ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট এবং সেমি ফিক্সড কস্ট, এই হচ্ছে টোটাল তিনটা কস্ট, ঠিক আছে? সো আমরা এখন ভেরিয়েবল কস্টের আলোচনায় যাব। এখানে ভেরিয়েবল কস্টের দুইটা বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে পার ইউনিট কস্ট কি হবে? ফিক্সড হবে। এবং 2 নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তার অ্যামাউন্ট সবসময় কি হবে? ভেরিয়েবল হবে। আচ্ছা, এটা আমরা একটু উদাহরণের মাধ্যমে বুঝি যে এখানে এই দুইটা বৈশিষ্ট্য দিয়ে কি বোঝানো হয়েছে। ধরেন আপনার একটা কলম তৈরির কারখানা আছে, অর্থাৎ আপনি কলমের ব্যবসা করেন। সো কলমের ব্যবসা যেহেতু করেন, আপনার ধরেন একটা কারখানা আছে, সেই কারখানাতে আপনি কলম তৈরি করেন। আচ্ছা, এখন কলম তৈরির কাঁচামাল কি? কলম তৈরির কাঁচামাল হচ্ছে প্লাস্টিক হইতে পারে, কালি হইতে পারে, সামনে কলমের মাথায় যে নিব থাকে সেটা থাকতে পারে। সো আমরা ধরে নিলাম একটা কলম তৈরি করতে যে ম্যাটেরিয়ালগুলা বা যে কাঁচামালগুলা লাগে, সেই কাঁচামাল কয় টাকার লাগে? ধরেন 2 টাকার লাগে। কয় টাকার? 2 টাকার। সো ধরেন আপনি একটা কলম কি করবেন? তৈরি করবেন। সো আপনার একটা কলম তৈরি করতে কয় টাকার ম্যাটেরিয়ালস লাগতেছে? 2 টাকার ম্যাটেরিয়ালস লাগতেছে। তাহলে 2 একে কত হইল? 2 টাকা খরচ হইল একটা কলম তৈরি করতে। এখন আপনি একটা কলম তৈরি না করে ধরেন 2 টা কলম তৈরি করবেন। সো 2 টা কলম তৈরি করলেও কিন্তু আপনার প্রত্যেকটার জন্য কত টাকা করে খরচ হবে? 2 টাকা করে খরচ হবে। সো এখানেও আমরা 2 দ্বারা কি করব? গুণ করব। সো 2 দুগুণে কত হচ্ছে? আমাদের এখানে 4 হচ্ছে। সো এখানে খেয়াল করে দেখেন, এই জায়গাতেই আমাদের এই 2 টা বৈশিষ্ট্য আমরা বুঝে ফেলবো। খেয়াল করে দেখেন, প্রথমত কথা হচ্ছে যে আমাদের পার ইউনিট কস্ট কি থাকবে? ফিক্সড থাকবে। এবার সেটা আপনি একটা কলম তৈরি করেন বা 2 টা কলম তৈরি করেন, অথবা আপনি 50,000 1,00,000 কলম তৈরি করেন, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে গিয়ে যে আপনি যেই কলমগুলোই তৈরি করেন না কেন, প্রত্যেকটা কলম তৈরি করতে আপনার কত টাকা করে খরচ হবে? 2 টাকা করে। খেয়াল করে দেখেন, যখন আমি একটা কলম তৈরি করছি তখনও প্রত্যেকটা কলমের খরচ কত? 2 টাকা। আবার যখন আমি 2 টা কলম তৈরি করছি তখনও আমার প্রত্যেকটার খরচ আলাদা, আলাদা খরচ হচ্ছে কত টাকা? 2 টাকা করে। তাহলে এইটা হচ্ছে পার ইউনিট কস্ট। কি ইউনিট কস্ট? পার ইউনিট কস্ট। দেখেন এখানেও 2 টাকা, এখানেও 2 টাকা। আবার ধরেন আপনি 10 টা কলম তৈরি করবেন, কিন্তু প্রত্যেকটার খরচ হবে কত টাকা করে? 2 টাকা করে। তখন আপনার টোটাল খরচ হচ্ছে কত টাকা? 20 টাকা। এর মানে হচ্ছে যে পার ইউনিট কস্ট থাকবে, সে পার ইউনিট কস্ট কিন্তু চেঞ্জ হচ্ছে না বা হবে না। ক্লিয়ার? সব জায়গায় 2 টাকা। কিন্তু পরেরটার মধ্যে দেখেন এখানে বলা হয়েছে যে অ্যামাউন্ট ভেরিয়েবল হবে। অ্যামাউন্ট বলতে মোট যে টাকাটা বের হবে সেটা। খেয়াল করে দেখেন, যখন আমরা একটা কলম তৈরি করছি মোট ব্যয় কত টাকা? 2 টাকা। যখন 2 টা কলম তৈরি করছি তখন কত টাকা? 4 টাকা। যখন আমি 10 টা কলম তৈরি করছি তখন আমার ব্যয় কত টাকা? টোটাল ব্যয়। টোটাল বলতে ভেরিয়েবল যে ব্যয়টা আরকি সেটা। কত টাকা? 20 টাকা। তাহলে মোট যে অ্যামাউন্ট বের হচ্ছে সেই অ্যামাউন্ট কিন্তু এক থাকতেছে না। ঠিক আছে? সো এজন্যই বলা হইছে যে অ্যামাউন্ট কি হবে? ভেরিয়েবল হবে এবং পার ইউনিট কস্ট অলওয়েজ কি হবে?
ফিক্সড হবে। খেয়াল করে দেখেন, এই যে পার ইউনিট কস্ট সবসময় কী হবে, ফিক্সড হবে, কিন্তু যে অ্যামাউন্ট বা টোটাল বের হবে সেই টোটালটা কী হবে, ভেরিয়েবল হবে। তাইলে এভাবে মনে রাখেন, ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিট কস্ট হবে ফিক্সড, কিন্তু টোটাল বা যে মোট অ্যামাউন্ট বের হবে সেটা হবে কি, ভেরিয়েবল। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ভেরি করতেছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, না বুঝলে ভিডিওটা আবারও একটু দেখে নেবেন। ঠিক আছে, আশা করি বুঝে যাবেন, না বুঝার কিছু নাই এখানে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখন আলোচনা করব ফিক্সড কস্ট নিয়ে। ফিক্সড কস্টেরও আমরা এখানে কি দেখতেছি, দুইটা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পার ইউনিট কস্ট কি হবে, ভেরিয়েবল হবে, এবং অ্যামাউন্ট কি হবে, অ্যামাউন্টটা ফিক্সড হবে। ওই উপরেরটার বিপরীত হবে এটার ক্ষেত্রে। এটাও আমরা একটু বুঝে নেই। দেখেন, আপনি যে কলমের ফ্যাক্টরি দিচ্ছেন বা কলমের যে কারখানা দিয়েছেন যেখানে নাকি কলম উৎপাদন করেন, সো সেই কারখানা তো অবশ্যই আপনি একটা জায়গার উপরে, সেখানে অবশ্যই আপনি টিন শেড দিয়ে হোক বা দালান করে হোক, সেখানে আপনি একটা সেট আপ করে নিয়েছেন। সো এই যেই জায়গাতে আপনি কারখানা তৈরি করেছেন, অবভিয়াসলি সেখানে আপনার একটা ভাড়া দিতে হয়। যদি ওই প্রপার্টি বা ওই জায়গাটা আপনারও হয়, তখনও কিন্তু আপনি একটা কস্ট ধরে নিতে হবে। সো ধরেন এটার মালিক হচ্ছে কি অন্য আরেকজন ব্যক্তি। সো আপনি এটার মালিক থেকে আপনি কি করলেন, ভাড়া নিলেন। সো ধরেন ভাড়া হচ্ছে এটার 20,000 টাকা পার মান্থ। কত টাকা? এই কারখানাটা আপনি যেখানে দিয়েছেন সেই জায়গাটার একটা ভাড়া দিতে হবে। সেই ভাড়াটা হচ্ছে মাসে কত টাকা? 20,000 টাকা। এখন এই ভাড়া কিন্তু ফিক্স। এই ভাড়া কিন্তু ফিক্স। আপনি এখানে কলম তৈরি করেন বা না করেন, আপনাকে কিন্তু মাসে, মাসে কত টাকা করে ভাড়া দিতে হবে? 20,000 টাকা করে ভাড়া দিতে হবে। আপনি কলম তৈরি করেন বা না করেন, 20,000 টাকা করে ভাড়া দিতে হবে। এজন্য এটাকে কি বলা হয়? ফিক্সড বলা হয়। ব্যবসায়ের ক্ষেত্রে এমন অনেক ধরনের ফিক্সড খরচ আছে যেগুলো আমাদেরকে দিতে হবে। ভালো। সো এখন ধরেন আপনি কোনো মাসে 10,000 কলম তৈরি করেছেন। কত কলম? 10,000 কলম। তাইলে এই যে ১ মাসের ভাড়া 20,000, সেই 20,000 কে আপনি ভাগ দিবেন কত দিয়ে? 10,000 দিয়ে। কারণ 10,000 টা কলম আপনি কি করেছেন? তৈরি করেছেন। তাহলে এই ফিক্সড কস্ট বাবদ প্রতিটা কলমে কত টাকা করে খরচ হবে? ২ টাকা করে। ক্লিয়ার? আচ্ছা। এখন ধরেন আরও একটা মাসে আপনি কি করলেন? ভাড়া তো দিবেন 20,000 প্রতি মাসে, অবশ্যই ফিক্স থাকবে এটা। আপনি কি করলেন? 10,000 এর জায়গায় 20,000 কলম উৎপাদন করলেন। কয় হাজার? 20,000। এখন দেখেন, এই 20,000 টাকা ভাড়া আমরা 20,000 কলম দিয়ে যদি ভাগ দেই, তাহলে কত বের হবে? ১ টাকা বের হবে। তার মানে যেই মাসে আপনি 10,000 কলম তৈরি করছেন, তখন প্রত্যেকটা কলমে এই ভাড়ার ফিক্সড কস্ট বাবদ কত টাকা করে পড়তেছে? ২ টাকা করে। আবার যখন আপনি কোনো মাসে 20,000 কলম তৈরি করছেন, এখন মালিককে এসে বলবে, আপনি যেহেতু 20,000 কলম তৈরি করছেন, আমারে ভাড়া 20,000 দিলে হবে না, 30,000 দিবেন। এটা কি বলবে সে? না, বলবে না। সে ওই মাসেও আপনার থেকে 20,000 নেবে। সো 20,000 কলম তৈরি করছেন, ভাড়া দিবেন 20,000, তার মানে প্রত্যেকটা কলমে ফিক্সড কস্ট বাবদ আমাদের কত চলে আসবে? ১ টাকা। এখান থেকেই আমরা এই ফিক্সড কস্টের বৈশিষ্ট্যগুলো একটু বুঝে নেব। খেয়াল করে দেখেন, আমরা বলছিলাম এখানে প্রথমে পার ইউনিট কস্টটা কী হবে? ভেরিয়েবল হবে। দেখেন, আপনি যখন কম কলম তৈরি করেন তখন আপনার খরচটা পড়তেছে ২ টাকা, অর্থাৎ বেশি পড়তেছে কিছুটা, বা অর্ধেক বেশি পড়তেছে। আবার যখন আপনি 10,000 এর জায়গায় 20,000 কলম উৎপাদন করতেছেন বা তৈরি করতেছেন, তার মানে কলম বেশি উৎপাদন যখন করবেন, তখন কিন্তু এই পার ইউনিট কস্টটা কমে কত টাকা হয়ে গেছে? ১ টাকা। তাহলে এখান থেকে প্রুফ পেলাম, আমরা প্রমাণ পেলাম যে ফিক্সড কস্টের ক্ষেত্রে যে পার ইউনিট কস্ট থাকে, মানে প্রতি কলমের যে ব্যয়টা আসবে। আচ্ছা, এখানে কিন্তু আমি কলম দিয়ে বোঝাচ্ছি, এখানে যে কোনো জিনিসই হইতে পারে। ঠিক আছে? সো কলমের ক্ষেত্রে এখানে কি হচ্ছে? পার ইউনিট কস্ট, অর্থাৎ প্রত্যেকটা কলমের ক্ষেত্রে যে ব্যয়টা আসবে, এই পার ইউনিট কস্টটা কি হবে? পরিবর্তন হবে। এজন্য বলা হয়েছে ভেরিয়েবল। ভেরিয়েবল মানে হচ্ছে পরিবর্তন হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এখানে বলা হয়েছে অ্যামাউন্ট সবসময়ের জন্য ফিক্সড হবে। আপনি যখন 10,000 টা কলম তৈরি করতেছেন, তখনও আপনার ভাড়া দিতে হবে 20,000। যখন আপনি 20,000 কলম উৎপাদন করবেন, তখনও আপনাকে ভাড়া দিতে হবে 20,000। এই 20,000 মালিক চাইলেও বাড়িয়ে নিতে পারবে না। হ্যাঁ, ওইটা ২ জনের মিউচুয়াল যে ব্যাপার-স্যাপার আছে, যে আপনি তো অনেকদিন এখানে ব্যবসা করতেছেন, 20,000 টাকা ভাড়া দিয়ে আপনি সামনের বছর থেকে আমাকে আরও বাড়িয়ে দিবেন। সেটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু আপনি ১ মাসে কলম তৈরি করলেন 10,000, সেটার জন্য ভাড়া দিবেন 20,000। আর যখন 20,000 কলম আপনি তৈরি করবেন বা উৎপাদন করবেন, তখন মালিক এসে সেখানে আপনাকে ভাড়া বাড়িয়ে নিতে পারবে না। ওই 20,000 টাকাই থাকবে। সো এর মানে হচ্ছে আপনার ভাড়া কিন্তু পরিবর্তন হচ্ছে না। এজন্য ভাড়ার যে মোট টাকা বা অ্যামাউন্ট থাকবে সেটা থাকবে ফিক্সড। কিন্তু এটার খরচটা যখন আমরা পার কলমে নিয়ে যাব, তখন কিন্তু দেখেন এটার পার ইউনিট কস্ট বাড়ে বা কি কমে। আশা করি বুঝতে পেরেছেন।
এখন আমরা কথা বলবো তৃতীয় যে খরচটা আছে সেটা নিয়ে। যে কস্ট আছে সেটা হচ্ছে কি কস্ট? সেটা হচ্ছে সেমি ফিক্সড কস্ট। সো সেমি ফিক্সড কস্ট মানেই হচ্ছে এটা এমন একটা কস্ট যেই কস্টের মধ্যে কিছু অংশ কি থাকবে? ফিক্সড থাকবে, ঠিক আছে? আর কিছু অংশ কি থাকবে? এই অংশটা কি থাকবে? ধরেন ভেরিয়েবল থাকবে। সো এই দুইটা ফিক্সড কস্টও আছে এবং ভেরিয়েবল কস্টও আছে। এই দুইটা যখন একসাথে থাকবে তখন সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে সেমি ফিক্সড কস্ট অথবা সেমি ভেরিয়েবল কস্ট অথবা সেমি মিক্সড কস্ট অথবা টোটাল কস্ট। সো এখানে লেখা আছে দেখেন, ডাটা কয়টা? ডাটা মানে হচ্ছে উপাদান। উপাদান কয়টা? দুইটা। ওই যে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট দুটোটাই থাকবে, এজন্য হচ্ছে ডাটা দুইটা। এখন কিভাবে থাকবে? পোর্শন অফ ফিক্সড কস্ট। পোর্শন মানে কি? এই অংশকে বোঝানো হয়েছে। আবার প্লাস বলছে পোর্শন অফ কি? ভেরিয়েবল কস্ট। তার মানে এখানে আমি বলেছি যে কি কি কস্ট থাকবে। ফাইন। সো আমরা তিনটা কস্ট নিয়ে আলোচনা করে ফেলেছি। এখন এই অধ্যায়ে যখন আমরা অঙ্ক করতে যাব তখন আমরা টুকটাক দুই একটা সূত্র পাবো, ঠিক আছে? প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে হাইলো মেথড। কিলো মেথড? হাইলো মেথড। সো এই পদ্ধতিতে মিক্সড কস্টকে সেপারেশন করতে হবে। কোন কস্টকে? মিক্সড কস্টকে। একটু আগে বলছি আমরা যে কখনো কখনো আপনাকে এই খরচগুলো একসাথে দিয়ে দেবে, কখনো কখনো আলাদা করে দেবে। বলবে এটা এত টাকা হচ্ছে ফিক্সড কস্ট, এত টাকা হচ্ছে কি ভেরিয়েবল কস্ট। কিন্তু কখনো আলাদা করে না দিয়ে কখনো একসাথে দিয়ে দিতে পারে। সো এই একসাথে যদি দেয় তাহলে সেটাকে আমরা বলবো সেমি ফিক্সড কস্ট। সো সেমি ফিক্সড কস্টটাকে বা মিক্সড কস্টটাকে আমাদের কি করতে হবে? অঙ্ক করার সুবিধার্থে সেপারেশন করতে হবে। সেপারেশন মানে হচ্ছে আলাদা, তাই তো? নাহলে আমরা বুঝবো কিভাবে যে এটাতে ফিক্সড কস্ট কত টাকা খরচ হচ্ছে আর ভেরিয়েবল কস্ট কত টাকা খরচ হচ্ছে? সো এই জন্য আমাদের মিক্সড কস্টকে আলাদা করতে হবে বা সেপারেশন করতে হবে। সো এখানে বলা হয়েছে এই পদ্ধতিতে মিক্সড কস্টকে সেপারেশন করতে হলে ভেরিয়েবল কস্টকে ইউনিট ভিত্তিতে, ভেরিয়েবল যে কস্টটা বের করব সেটাকে বের করতে হবে কিসের ভিত্তিতে? ইউনিটের ভিত্তিতে। এবং ফিক্সড কস্টকে কিসের ভিত্তিতে বের করতে হবে? অ্যামাউন্টের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? অ্যামাউন্ট। এখন আপনি বলবেন একটা ইউনিট আরেকটা কেন অ্যামাউন্টে? হ্যাঁ, এটার একটা কারণ আছে। দেখেন, আমরা জানি যে একটু আগে আমরা দেখেছি যে ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিট কস্টটা কি থাকে? ফিক্সড থাকে, মানে এটা চেঞ্জ হয় না। ক্লিয়ার? এই জন্য এখানে হচ্ছে ইউনিট। আবার ফিক্সড কস্টের ক্ষেত্রে একটু আগে আলোচনা করেছি যে ফিক্সড কস্টের অ্যামাউন্ট চেঞ্জ হয় না। ভাড়া যদি এই মাসে 20,000 হয়, সামনের মাসেও 20,000, এটা চেঞ্জ হয় না। এই জন্য আমাদের এই ভেরিয়েবল কস্টটাকেও বের করতে হবে ইউনিট আকারে, কিন্তু ফিক্সড কস্টটাকে বের করতে হবে কি? অ্যামাউন্ট আকারে। কারণ ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিট কস্ট থাকে কি? ফিক্সড। আর ফিক্সড কস্টের ক্ষেত্রে অ্যামাউন্ট থাকে ফিক্সড। আশা করি বুঝতে পেরেছেন। সো এই হাইলো মেথডের ক্ষেত্রে সূত্রটা যেটা হবে সেটা হচ্ছে হাইলো মেথড ইকুয়াল, উপরে আমরা কস্টগুলো লিখব। কি লিখব? কস্ট লিখব। খেয়াল করে দেখেন তো, এই কিছুক্ষণ আগেই আমরা কি করেছিলাম যে যখন ভাগ দিয়েছি যে 20,000 টাকা, টাকাটাকে আমরা কি করব? 10,000 কলম উৎপাদন করছি, 10,000 দিয়ে ভাগ দিছি। তাহলে নিচে কিন্তু আমাদের নাম্বার অফ ওই প্রোডাক্ট থাকে। কি থাকে? নাম্বার অফ প্রোডাক্ট। আর উপরে থাকে আমাদের কস্ট, ঠিক আছে? সো আশা করি ওইটা যদি আপনি খেয়াল করেন, এখানে এই সূত্রটা আর মনে রাখার তেমন দরকার নেই। এখানে খেয়াল করে দেখেন। সো আমরা বলছি উপরে কি বসবে? কস্ট বসবে। হ্যাঁ। সো এখানে আমরা যখন প্রশ্নটা পড়ব, প্রশ্নে আমরা কিন্তু অনেকগুলো কস্টই পাবো, অনেকগুলো কস্ট পাবো, ঠিক আছে? আমাদের একাধিক কস্ট দেয়া থাকতে পারে। তখন সেই কস্ট থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে সবচেয়ে কম কস্ট কোনটা এবং সবচেয়ে বেশি কস্ট কোনটা। সো সেটা বের করে আমরা এখানে লিখব হাইয়েস্ট কস্ট মাইনাস কি? লোয়েস্ট কস্ট। ফাইন, এটা হচ্ছে উপরের কাজ। নিচে একটু আগে বললাম নাম্বার অফ প্রোডাক্ট হবে, মানে যে প্রোডাক্ট আপনি কি করতেছেন? উৎপাদন করতেছেন। সো এখানে আমরা লিখতে পারি হাইয়েস্ট নাম্বার অফ, এখানে পেশেন্ট লেখা আছে, পেশেন্ট মানে হচ্ছে রোগী। আপনি এখানে পেন চিন্তা করেন, পেন, তাহলে কি হবে? হাইয়েস্ট নাম্বার অফ কি? পেন। ধরেন পেশেন্ট নাই, এই পেশেন্টটা লেখা হয়েছে কারণ পেশেন্টের অঙ্ক আমরা পরে পাবো, এই জন্য পেশেন্ট লেখা হয়েছে। সো আজকে যেহেতু আমরা পেন দিয়ে এই উপরের কস্টগুলো বুঝলাম, সেজন্য আমরা এখানে পেনই লিখলাম। তাহলে হাইয়েস্ট নাম্বার অফ পেন মাইনাস লোয়েস্ট নাম্বার অফ কি হবে? পেন। শেষ। সো এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রটা অবশ্যই আমাদেরকে একটু মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? আশা করি মুখস্থ করতে হবে না, দুই একবার পড়লে হয়ে যাবে। এবার এখানে কিছু নোট দেয়া আছে। এই নোটগুলো আসলে আমরা অঙ্ক যখন করব তখনই আমরা একটু ভালো করে বুঝতে পারবো, তবে একটু পড়ে রাখি। এখানে বলছে এক্ষেত্রে সূত্রের নিচে যাহা থাকে তাহা হচ্ছে ভিত্তি। শুধু এই ক্ষেত্রে না, আমরা যে কোনো সূত্রেই যাই না কেন, নিচে যেটা থাকে সেটাকেই ভিত্তি ধরা হয়, ঠিক আছে? আমি চাইলে উদাহরণ দিতে পারি। সো উদাহরণ দিয়ে সময় নষ্ট করতে চাই না, ঠিক আছে? সো আমরা যখন
এই হাইলো মেথডে যাব, সেখানেও আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিচে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কি ভিত্তি, নিচে যেটা থাকে সেটা সবসময়ই ভিত্তি থাকে। সো সুতরাং হাইয়েস্ট ভিত্তি বের করে, কি ভিত্তি, হাইয়েস্ট ভিত্তি মানে হচ্ছে নাম্বার অফ ওই যে প্রোডাক্ট বের করব আমরা, ক্লিয়ার, ওকে। ভিত্তি বের করে তাহার সোজাসুজি যে কস্ট থাকবে, তাহার সোজাসুজি যে কস্ট থাকবে তাহাই হচ্ছে কি হাইয়েস্ট কস্ট, তার চেয়ে বেশি থাকলেও তা হাইয়েস্ট কস্ট বলে কি হবে, বিবেচিত হবে। সো এই জায়গাটা আমরা অঙ্ক করতে গেলে বুঝবো, আপাতত একবার পড়ে রাখলাম। এরপরে হচ্ছে নোট, ফিক্সড কস্ট বের করতে হাইয়েস্ট পেশেন্ট অথবা লোয়েস্ট পেশেন্ট যে কোনো একটি দিয়ে কি করা যায়, বের করা যায় বা বের করলেই হবে, ক্লিয়ার। এখন এখানে হাইয়েস্ট আমরা যেহেতু প্যান দিয়ে বুঝছি, আপনি হাইয়েস্ট কি প্যান ধরেন, এখানে হাইয়েস্ট পেশেন্ট হইতে পারে, প্যান হইতে পারে, টোটাল কথা হচ্ছে প্রোডাক্ট। এখন আপনি বলবেন পেশেন্ট কি প্রোডাক্ট নাকি, না, ওইটা হচ্ছে গিয়ে যখন হাসপাতালের হিসাব নিকাশ করা হয় তখন হাসপাতালের ক্ষেত্রে দেখা যায় যে তারা তো কোনো প্রোডাক্ট তৈরি করে না, তারা সেবা দেয়। তো সেবার ক্ষেত্রে সেখানে দেখা যায় তারা পেশেন্ট লেখে আর কি, ঠিক আছে, রুগী লেখে। আচ্ছা, এটা অঙ্ক করতে গেলে আমরা একটু দেখে নেব। সো এখানে বলা হয়েছে যে আপনি যখন ফিক্সড কস্ট বের করবেন তখন আপনি হাইয়েস্ট যে নাম্বার অফ প্রোডাক্ট আছে অথবা লোয়েস্ট যে নাম্বার অফ প্রোডাক্ট আছে সেটা দিয়ে আপনি বের করতে পারবেন। সো এটা নিয়ে কোনো ঝামেলা নেই, আপনি কমটা দিয়েও বের করতে পারবেন, বেশিটা দিয়েও বের করতে পারবেন, ফাইন। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কখনো কখনো একটা ইকুয়েশন দেয়া থাকে, যে ইকুয়েশন অনুযায়ী তুমি দেখাও। সো এই ইকুয়েশনটা হচ্ছে দ্য কস্ট ফর্মুলা এক্সপ্রেসড, তার মানে হচ্ছে এখানে এমন একটা ফর্মুলা লিখছি যেই ফর্মুলার মাধ্যমে কস্টকে কি করা হয়, প্রকাশ করা হয়। দ্য কস্ট ফর্মুলা এক্সপ্রেসড ইন দ্য লিনিয়ার ইকুয়েশন, এখানে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। ফ্রম ইজ ওয়াই ইকুয়াল এ প্লাস বিএক্স, এ প্লাস কি বিএক্স, এখানে খেয়াল করে দেখেন এই যে এ দ্বারা কিন্তু ফিক্সড কস্টকে বুঝাইছে, এখানে লেখা আছে, এখানে এ মানে হচ্ছে ফিক্সড কস্ট, প্লাস বি মানে হচ্ছে ভেরিয়েবল কস্ট, কি কস্ট, ভেরিয়েবল কস্ট, আর এক্স মানে এখানে যে এক্স আছে, এক্স হচ্ছে ইউনিট, এই যে এক্স মানে হচ্ছে টোটাল ইউনিট। সো আমরা আজকে এই ইকুয়েশনটা দেখলাম এবং ইকুয়েশনটা কেমন এবং এটার মধ্যে কি কি উপাদান আছে, ওই উপাদানগুলো দ্বারা কাকে কাকে বা কোন জিনিসটাকে বোঝায় সেটা আমরা দেখে নিলাম। সো এটা আমরা একমাত্র বুঝবো যখন অঙ্ক করতে যাব, তখন সহজে বুঝে যাব, এত ঝামেলা নেই। এই অধ্যায়ে 2-3টা অঙ্ক করলেই আপনি এই অধ্যায় থেকে পরীক্ষায় আনসার করতে পারবেন, ঠিক আছে। সো আশা করি আজকে আমাদের ক্লাসটি ভালো লেগেছে। সো অবশ্যই ক্লাসটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এছাড়াও পরবর্তীতে আর কোন বিষয় বা কোন অধ্যায়ের উপরে ক্লাস দেওয়া যায় অবশ্যই আমাদেরকে জানাবেন। সো আগামী অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।